প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট ক্লাসের সমাধানে সবাইকে জানাই স্বাগতম। আমরা দেখে নিই অর্থনীতির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের শিক্ষা মন্ত্রণালয় থেকে কী ধরনের টপিকস সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ উদ্দীপক কী দিয়েছে, এই উদ্দীপকের ভিত্তিতে ধাপ বা সংকেতগুলো কি আছে, ওই সংকেতের ভিত্তিতেই আমাদের অ্যাসাইনমেন্ট উপস্থাপন করতে হবে এবং এই অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে আমরা একটু দেখে নিই। এই অ্যাসাইনমেন্টের উদ্দীপকে বলা হয়েছে, রমিজ বাজার থেকে প্রতি কেজি পেয়ারা 80 টাকা, 70 টাকা ও 60 টাকা হলে যথাক্রমে 15 কেজি, 20 কেজি ও 25 কেজি পেয়ারা ক্রয় করতে চায়। অন্যদিকে পেয়ারা বিক্রেতা উক্ত দামে বাজারের পেয়ারা সরবরাহ করতে চায় যথাক্রমে 25 কেজি, 20 কেজি ও 15 কেজি। উল্লেখিত তথ্যের ভিত্তিতে পেয়ারা বাজারের ভারসাম্য বিশ্লেষণ করতে হবে। তাহলে এই উদ্দীপকের ভিত্তিতেই আমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, যেখানে নির্দেশনা বা সংকেত রয়েছে 4টি। 1 নম্বর হচ্ছে চাহিদা ও যোগানের ধারণা, 2 চাহিদা ও যোগানের সূচি তৈরি করতে হবে, 3 চাহিদা ও যোগানের চিত্রাঙ্কন করতে হবে, 4 হলো উদ্দীপকের ভিত্তিতে চাহিদা ও যোগানের ভিত্তিতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করে দেখাতে হবে। এই অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে? এই অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে চাহিদা যোগানের ভিত্তিতে বাজার ভারসাম্য, অথবা লিখতে পারো চাহিদা ও যোগানের ভিত্তিতে ভারসাম্য। এটাই হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবার আমরা ধাপে ধাপে এর সংকেতগুলো আলোচনা করব। এখানে 4টি সংকেত রয়েছে। 4টি সংকেত যদি ভালোভাবে উপস্থাপন করতে পারো তাহলে তোমার জন্য বরাদ্দকৃত নম্বর রয়েছে 16, অর্থাৎ প্রত্যেকটি সংকেতের জন্য 4 নম্বর বরাদ্দ রয়েছে। তাহলে আমরা এখন এই 4টি সংকেত ধীরে ধীরে আলোচনা করব। প্রথম যে সংকেত রয়েছে এটাকে আমরা একটি হেডলাইনে লিখে নিব। এরপরে এর মধ্যে যদি কোনো সাবটাইটেল থাকে বা সাব পয়েন্ট থাকে সেই সাব পয়েন্টগুলো আলোচনা করব। তাহলে প্রথম সংকেতটা কি আছে? প্রথম সংকেতটা রয়েছে চাহিদা ও যোগানের ধারণা। তাহলে প্রথম যেটা আমরা হেডলাইন যদি বলি, প্রথম সংকেতের হেডলাইন চাহিদা ও যোগানের ধারণা। তো চাহিদা ও যোগানের ধারণার মধ্যে দেখো, চাহিদা এবং যোগান দুটি ভিন্ন ভিন্ন বিষয়। এই জন্য এই দুটিকে আমি আলাদাভাবে উপস্থাপন করব সাব পয়েন্ট দিয়ে। তো সাব পয়েন্ট কি? প্রথমে চাহিদা। তো চাহিদা সম্পর্কে আমি এখানে লিখে নিব প্রথমে, কিন্তু শিরোনাম একটি বা একটি ধাপ। তো প্রথম ধাপে আমি চাহিদা কি এটা লিখে নিব। তো আমরা জানি সাধারণত চাহিদা বলতে কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা বা অভাবকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতির ভাষায় কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা বা অভাবকেই চাহিদা বলে না। চাহিদার একটি উপাদান কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, কিন্তু পরিপূর্ণ চাহিদা না। চাহিদা হতে হলে আমরা জানি যে 3টি শর্ত পূরণ করতে হয়। 1, কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা বা অভাব থাকতে হবে। 2, ওই দ্রব্য ক্রয়ের মতো অর্থ অর্থাৎ সামর্থ্য থাকতে হবে। 3 নম্বর ধাপ, ওই দ্রব্য ক্রয়ের ইচ্ছা পোষণ করতে হবে, অর্থাৎ ক্ষমতা বা অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। এই 3টি যখন পূরণ হবে তখন ওই অবস্থাকে বলা হয়, বা ওই দ্রব্য পাওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি হলো, অভাব রয়েছে, ওইটাকে বলা হচ্ছে চাহিদা। আমরা প্রথমে এই চাহিদা কাকে বলে, অর্থাৎ কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হচ্ছে, কিন্তু অর্থনীতির ভাষায় 3টি শর্ত পূরণ করলেই তাকে বলা হয় চাহিদা। এই বিষয়টা লিখে নেব। সেই সাথে একটু বড় করার জন্য আমরা লিখতে পারি যে চাহিদা হতে হলে সাধারণত কি কি বিষয় রয়েছে, অর্থাৎ চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমরা জানি চাহিদা নির্ভর করে
দ্রব্যের দামের উপর, ব্যক্তির আয়ের উপর পরিপূরক দ্রব্য দাম, পরিবর্তক দ্রব্যের দাম, আবহাওয়া, রুচি, অভ্যাস, সময়, এই বিষয়গুলোর উপর চাহিদা নির্ভর করে। তাহলে এই বিষয়টিও আমরা যোগ করে দিতে পারি। সেই সাথে আমি এই চাহিদার মধ্যেই লিখে নিতে পারি যে চাহিদা বিধিটা কি। চাহিদা বিধি হলো চাহিদার অন্যান্য সকল বিষয় স্থির থেকে। অন্যান্য সকল বিষয় কোনগুলো? যে মানুষের রুচি, অভ্যাস, আয়, পরিবর্তক দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, এই বিষয়গুলো স্থির থেকে শুধু দামের উপর চাহিদার নির্ভরশীলতা, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে, যেখানে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, এই যে বিপরীত একটি সম্পর্ক রয়েছে, ঋণাত্মক একটি সম্পর্ক রয়েছে, এটাকে বলা হয় চাহিদা বিধি। তাহলে এই বিষয়গুলো আমি চাহিদার এই সাব পয়েন্টের মধ্যে আমি লিখে দিব। এরপরে আমি এই সংকেতের ভিত্তিতে আরেকটি সাব পয়েন্ট করব, যোগান। তো যোগান সাব পয়েন্ট করে আমি লিখব যোগান কি। সাধারণত যোগান বলতে আমরা বুঝি কোনো দ্রব্য সরবরাহ বা উৎপাদনকেই যোগান বলে, কিন্তু অর্থনীতিতে কোনো দ্রব্য উৎপাদন বা শুধু সরবরাহকেই যোগান বলে না। অর্থনীতিতে বলা হয়েছে কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা বা উৎপাদক যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন বা যোগান দিতে প্রস্তুত থাকে তাকে বলা হচ্ছে যোগান। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দাম থাকতে হবে, ওই দামে যে পরিমাণ দ্রব্য সামগ্রী সে বাজারে বিক্রি করতে প্রস্তুত থাকছে তাকে বলা হচ্ছে যোগান। কিন্তু যদি উৎপাদন করে রাখে কিন্তু প্রচলিত দামে যদি বিক্রি না করতে চায় তাহলে এটাকে যোগান বলা হয় না, এটাকে বলা হয় মজুদ। এখানে একটি বিষয় মনে রাখবে, একজন বিক্রেতা প্রচলিত দামে যতটুকু দ্রব্য সামগ্রী বিক্রি করতে চায় এটাকে বলা হয় যোগান, আর উৎপাদন করার পরেও প্রচলিত দামে যে সকল দ্রব্য সামগ্রী বিক্রি করতে চায় না ওই সকল দ্রব্য সামগ্রীকে বলা হয় মজুদ। তাহলে উৎপাদনের সকল অংশই মজুদ। মজুদের কিছু অংশ যোগান তখনই হবে যখন একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত দামে বা নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য একজন বিক্রেতা বা উৎপাদক বাজারে বিক্রি করতে প্রস্তুত থাকে ওই অংশটুকু হচ্ছে যোগান, আর বাদবাকি যে অংশটুকু সে বিক্রি করতে প্রস্তুত থাকে না প্রচলিত দামে ওই অংশটুকে বলা হয় মজুদ। এর সাথে তুমি লিখে দিতে পারো যে যোগান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা যোগানের নির্ধারকগুলো কী। আমরা জানি যোগান একজন উৎপাদকের যোগান নির্ধারণ হয় যে প্রচলিত বা একটি নির্দিষ্ট দামের উপর, অর্থাৎ দ্রব্যের দামের উপরে যোগান নির্ভর করে। এরপরে উপকরণের দামের উপরে যোগান নির্ভর করে। কর অর্থাৎ ট্যাক্সের উপরে যোগান নির্ভর করে। আবহাওয়া এর উপরে যোগান নির্ভর করে। সময়ের উপরে যোগান নির্ভর করে। এরপরে কারিগরি জ্ঞানের উপর যোগান নির্ভর করে। তো এই বিষয়গুলো আমরা এই যোগানের মধ্যে লিখে দিব। সেই সাথে যোগানে আরেকটি বিষয় আমরা লিখতে পারি যে যোগান বিধি। যোগান বিধি কি? যোগানের অন্যান্য সকল বিষয়, অর্থাৎ যোগানের নির্ধারণের অন্যান্য সকল বিষয় যেগুলো রয়েছে, যেমন কর, উপকরণের দাম, কারিগরি জ্ঞান, রুচি, এই আবহাওয়া, এই বিষয়গুলো স্থির থেকে শুধু দামের উপরে যোগানের নির্ভরশীলতা, যেখানে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দাম এবং যোগানের মধ্যে এই ধনাত্মক সম্পর্ককেই বলা হয় যোগান বিধি। এই বিষয়টা আমি যোগানের মধ্যে লিখে দেব। তাহলে এইভাবে যোগান এবং চাহিদার ধারণা আমি ব্যাখ্যা করে দেব। আমি পরিপূর্ণভাবে এই বিষয়টার উত্তর লিখে দিলাম না, এই জন্যই যে তোমরা নিজেরা একটু পড়ে নিজেদের মতো করে স্বতন্ত্রভাবে লিখবে, তাহলে না নম্বর ভালো পাবে। আমি যদি পরিপূর্ণভাবে অ্যান্সারটা এখানে লিখে দিতাম আর ওইটা যদি তোমরা কপি করে লিখতে তাহলে তোমাদের নম্বর ভালো আসবে না, সেই সাথে তোমরা বিষয়টা বুঝবে না। এই জন্য তোমাদের পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে আর আমি যতটুকু বুঝিয়ে দিলাম এই বিষয়টার সমন্বয়ে তুমি সুন্দরভাবে চাহিদা এবং যোগানের ধারণা ব্যাখ্যা করতে পারবে। এটাই হলো তোমার চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রথম ধাপ বা প্রথম সংকেতের উত্তর এভাবে লিখতে হবে। এবার আমরা আলোচনা করব তোমার চতুর্থ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় সংকেতটা কি। এই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় নম্বরের যে সংকেত বা ধাপ, সেটার মেইন পয়েন্টটা হলো যে চাহিদা ও যোগানের সূচি। এই চাহিদা এবং যোগানের সূচি আমরা এই অ্যাসাইনমেন্টের উদ্দীপকের আলোকে উপস্থাপন করব। এখানে দেখো
মেইন পয়েন্ট হলো চাহিদা ও যোগানের সূচি, কিন্তু দুটি সাব পয়েন্ট হবে, একটা হলো চাহিদা সূচি আর একটি হলো যোগানের সূচি। তাহলে উদ্দীপকের আলোকে আমি চাহিদা সূচি এবং যোগানের সূচি উপস্থাপন করব এবং সেই সাথে সূচির ব্যাখ্যা করব। তাহলে প্রথমে আমি কি লিখব, এই মেইন পয়েন্টের একটি সাব পয়েন্ট তৈরি করব, সেটা হলো চাহিদা সূচি। তাহলে চাহিদা সূচিকে আমি এখানে লিখব, একটা হেডলাইন লিখে নিব যে উদ্দীপকের আলোকে চাহিদা সূচি তৈরি করা হলো বা উদ্দীপকের আলোকে চাহিদা সূচি উপস্থাপন করা হলো। এটা একটি এখানে হেডলাইন লিখে নিবে। লিখে নেওয়ার পরে তুমি এখানে লিখে নিবে, এই উদ্দীপকে লেখা আছে রমিজ বাজার থেকে পেয়ারা কিনতে চাই। এখন পেয়ারা কিনতে চাই, একটি নির্দিষ্ট দাম দেয়া আছে, তো তিনটি দাম এখানে দেয়া আছে, একটি নির্দিষ্ট দাম না, তিনটি দাম দেয়া আছে। একটি হলো 80 টাকা, 70 টাকা আর 60 টাকা। এখন রমিজ পেয়ারা কিনতে চাই 80 টাকা দামে 15 কেজি, 70 টাকার দামে 20 কেজি এবং 60 টাকা দামে সে 15 কেজি পেয়ারা কিনতে চায়। এখানে একটি বিষয় খেয়াল করে দেখো, এই উদ্দীপকের মধ্যেই দেখা যাচ্ছে দাম যখন ধীরে ধীরে কমছে, চাহিদার পরিমাণ তখন ধীরে ধীরে বাড়ছে। দাম 80 টাকা থেকে যখন 60 টাকা হয়ে গেল, পেয়ারার চাহিদা তখন 15 থেকে 25 কেজি হয়ে গেল। অর্থাৎ 80 টাকা দামে পেয়ারার চাহিদা ছিল মাত্র 15 কেজি, দাম বেশি, কিন্তু দাম যখন 60 টাকা হয়ে গেল তখন পেয়ারার চাহিদা হয়ে গেল অনেক বেশি, 25 কেজি। তাহলে দাম কমেছে, চাহিদা বেড়েছে। তাহলে দাম এবং চাহিদার মধ্যে একটি বিপরীত সম্পর্ক রয়েছে, যেটা চাহিদা বিধিতে বলা হয়েছিল। এখন আমি সেটাই উপস্থাপন করব। এখানে পেয়ারার দাম, আর এটা হবে পেয়ারার চাহিদার পরিমাণ। তো দামকে আমি পি দ্বারা উপস্থাপন করলাম আর চাহিদাকে ডি দ্বারা, ডিমান্ড, আর দাম হচ্ছে প্রাইস। তো আমি জানি যে এখানে তিনটি দাম রয়েছে, একটা হলো 80 টাকা, 70 টাকা আর হলো 60 টাকা। তো 80 টাকা দামে রমিজের পেয়ারার চাহিদা হলো 15 কেজি, 70 টাকা দামে 20 কেজি আর 60 টাকা দামে 25 কেজি। তো আমরা দেখতে পাচ্ছি যে দাম যখন ধীরে ধীরে কমছে, পেয়ারার চাহিদা তখন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে একটি বিপরীত সম্পর্ক রয়েছে। তো এটাই আমি এখানে আবার বিশ্লেষণ করব যে রমিজের পেয়ারার চাহিদা এবং দামের মধ্যে একটি বিপরীত সম্পর্ক রয়েছে। দাম যখন 80 টাকা, পেয়ারার চাহিদা তখন 15 কেজি। দাম যখন 70 টাকা, তখন পেয়ারার চাহিদা 20 কেজি। দাম যখন 60 টাকা, তখন পেয়ারার চাহিদা 25 কেজি। তো এই ব্যাখ্যাটাই তোমার এই সূচির মধ্যে উপস্থাপন করা হয়েছে। এভাবে তুমি লিখে দিলে চাহিদা সূচিটা খুব ভালোভাবে উপস্থাপন হবে। এরপরে তুমি ব্যাখ্যা করবে যোগানের সূচি। তাহলে যোগানের সূচি কি হবে? তুমি হেডলাইন লিখে নিবে, উদ্দীপকের আলোকে যোগানের সূচি তৈরি করি, তো বা করা হয়েছে। তো উদ্দীপকের আলোকে আমরা যোগান সূচি তৈরি করব ও রমিজের বা একজন বিক্রেতার বাজারের রমিজের যে দ্রব্যের চাহিদা ছিল পেয়ারা, এই পেয়ারার বিক্রেতার কী ধরনের যোগানের মনোভাব রয়েছে দামের ভিত্তিতে, এটি হচ্ছে যোগান সূচি। তো যোগান সূচিতে প্রথমে আমরা দিব যে বিক্রেতা কি পরিমাণ দ্রব্য সরবরাহ করতে চাই, এটা হবে এখানে যোগানকে আমি এস দিলাম। আর প্রচলিত বাজার দাম রয়েছে, দামকে দিলাম পি। তো প্রচলিত বাজার দাম কত? প্রচলিত বাজার দাম আছে 80 টাকা, 70 টাকা আর 60 টাকা। এখন প্রচলিত বাজার দামে বিক্রেতা পেয়ারা কি পরিমাণ সরবরাহ করতে চায় দেখি আমরা। 80 টাকা দামে এই বিক্রেতা 25 কেজি
25 কেজি সরবরাহ করতে চায়, তো দাম বেশি, সে সরবরাহ করতে চায় বেশি 25 কেজি। দাম যখন হ্রাস পেল 70 টাকা, তখন তার পেয়ারা সরবরাহ বা বিক্রয়ের পরিমাণ কমিয়ে গেল, অর্থাৎ সে এখন 20 কেজি বিক্রি করতে চায়। দাম যখন আরও কমে গেল, অর্থাৎ হ্রাস পেয়ে 60 টাকা হলো, তখন পেয়ারার যোগান আরও কমে যায়, অর্থাৎ হয়ে গেল 15 কেজি। আমরা যোগান বিধিতে দেখেছিলাম দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এখানে আমরা দেখতে পাচ্ছি দাম যদি ধীরে ধীরে কমছে, তাহলে পেয়ারার যোগান ধীরে ধীরে কমে যাচ্ছে। আবার দাম যদি আমি নিচ থেকে এভাবে ধরি, দাম বেড়ে যাচ্ছে, তাহলে পেয়ারার যোগানও বেড়ে যাচ্ছে। তাহলে দাম এবং যোগানের মধ্যে একটি ধনাত্মক সম্পর্ক রয়েছে। তা আমি এই ব্যাখ্যাটাই এখানে লিখে দেব যে পেয়ারার বাজারে একজন বিক্রেতা 80 টাকা দামে 25 কেজি, 70 টাকা দামে 20 কেজি এবং 60 টাকা দামে 15 কেজি বিক্রি করতে চায়। তাহলে এই যোগান সূচিতে এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে। এইভাবে তুমি যদি চাহিদা সূচি এবং যোগান সূচি উদ্দীপকের আলোকে উপস্থাপন করো এবং এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করে দাও, তাহলে এখানে তুমি পূর্ণ নাম্বার পাবে। আচ্ছা, এরপরে তৃতীয় নাম্বারের যে সংকেত বা ধাপ রয়েছে, এটা আমরা আলোচনা করব। ও যোগানের চিত্রাঙ্কন, এটা আমার তৃতীয় ধাপ বা তৃতীয় নাম্বারের সংকেত। তো এই সংকেতে দুটি সাব পয়েন্ট হবে, একটা হবে চাহিদা চিত্রাঙ্কন, এরপরে হবে যোগানের চিত্রাঙ্কন। তো চাহিদা চিত্রাঙ্কন বা চাহিদা রেখা একই কথা। তো এই চাহিদা রেখা আমি একটি সাব টাইটেল করব বা সাব পয়েন্ট করব, চাহিদা রেখা। তো চাহিদা রেখা অঙ্কন করব আমরা উদ্দীপকের আলোকে। উদ্দীপকের ভিত্তিতে আমরা যে চাহিদা সূচি তৈরি করেছিলাম, ওই চাহিদা সূচির ভিত্তিতেই আমি চাহিদা রেখা অঙ্কন করব। তাহলে আমি একটা হেডলাইন লিখে নিব যে উদ্দীপকের আলোকে নিম্নে চাহিদা রেখা অঙ্কন করা হলো। তাহলে উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করা হলো, এই হেডলাইন লিখে আমরা এখানে অ্যান্সার করার চেষ্টা করব। তো আমরা জানি ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দিয়ে দিব, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ। তো চাহিদা কি? এখানে পেয়ারার চাহিদার পরিমাণ। আর লম্ব অক্ষে থাকবে দাম। কিসের দাম? পেয়ারার দাম। তো পেয়ারার দাম কত আছে? পেয়ারার দাম 80 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। তাহলে আমি এখানে লিখতে পারি যে এভাবে যে 10 টাকা, 20, 30, 40, 50, 60, 70, 80। তাহলে প্রথম হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80। তাহলে দাম হচ্ছে 80 টাকা পর্যন্ত, অর্থাৎ আমি প্রত্যেকটি ঘরকে 10 10 করে 80 পর্যন্ত গেছি। আর চাহিদার পরিমাণ আছে কত? চাহিদার পরিমাণ আছে সর্বোচ্চ 25 কেজি। তাহলে আমি এখানে 5 ঘর করে যেতে পারি। তাহলে 5, 10, 15, 20, 25। তাহলে 25 কেজি দ্রব্যের পরিমাণ হচ্ছে, চাহিদার পরিমাণ হচ্ছে 25 কেজি। পেয়ারার চাহিদার পরিমাণ 25 কেজি। এখন আমরা চাহিদা রেখা অঙ্কন করব উদ্দীপকের আলোকে। এখন দেখো, উদ্দীপকে বলা হয়েছে দাম যখন 80 টাকা, তখন পেয়ারার চাহিদার পরিমাণ 15 কেজি। তো দাম যখন 80 টাকা, পেয়ারার চাহিদার পরিমাণ 15 কেজি। আমি এখানে একটি বিন্দু করলাম, এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু। দাম যখন 70 টাকা, তখন পেয়ারার চাহিদা ছিল 20 কেজি। তো দাম যখন 70 টাকা, তখন পেয়ারার চাহিদা ছিল 20 কেজি। তো এটাকে দিলাম বি বিন্দু। দাম যখন 60 টাকা ছিল, তখন পেয়ারার চাহিদা হ্রাস পেয়ে হলো 25 কেজি। দিলাম এখানে একটি বিন্দু, সি বিন্দু। এখন দেখো, এ বি সি যোগ করে যে রেখাটি পেলাম, এটাই ডিমান্ড অর চাহিদা রেখা। এটাকেই বলা হচ্ছে চাহিদা রেখা। তাহলে ব্যাখ্যাটা, এখন চিত্রের ব্যাখ্যা করব। তাহলে চিত্রের ব্যাখ্যা কি লিখব? যে চিত্রের ব্যাখ্যা লিখব যে চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে।
উদ্দীপকের আলোকে যেখানে বলা হয়েছে দাম 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত, এই জন্য এখানে দেখতে পাচ্ছি দামের পরিমাণ দেওয়া হয়েছে আর ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। তো উদ্দীপকের আলোকে দাম যখন 80 টাকা, চাহিদার পরিমাণ তখন 15 কেজি, দাম যখন 70 টাকা, চাহিদার পরিমাণ তখন 20 কেজি যা বি বিন্দুতে মিলিত হয়েছে, দাম যখন 60 টাকা তখন চাহিদার পরিমাণ 25 কেজি যা সি বিন্দুতে মিলিত হয়েছে। এখন এ বি সি যোগ করে যে রেখাটি পাওয়া যায় এটি হলো চাহিদা রেখা। এভাবে লিখলেই তুমি চাহিদা রেখার বর্ণনা করতে পারবে। এরপরে আমার দ্বিতীয় যে সাবটাইটেল, এই তৃতীয় ধাপের দ্বিতীয় সাবটাইটেল হলো যোগান রেখা। দ্বিতীয় সাবটাইটেল হলো যোগান রেখা। তো আমরা এখানে লিখে নিব উদ্দীপকের আলোকে যোগান রেখা অঙ্কন করি বা নিম্নে যোগান রেখা অঙ্কন করা হলো। এভাবে লিখে নিয়ে আমি উদ্দীপকের আলোকে সাজিয়ে নিব যে পেয়ারার চাহিদার পরিমাণ ভূমি অক্ষে আর লম্ব অক্ষে দাম হচ্ছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50, 60, 70, 80। তাহলে আমি এখানে কি লিখে নিব? দাম। এটা কিসের দাম? পেয়ারার দাম। তো এখন আমি যোগান রেখা অঙ্কন করব, এই জন্য এখানে লিখব যোগানের পরিমাণ। এখানে হবে যোগানের পরিমাণ, তাহলে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে পেয়ারার দাম। তো উদ্দীপকের আলোকে এখন আমি যোগান রেখা অঙ্কন করব। তো দাম যখন 80 টাকা তখন যোগানের পরিমাণ ছিল 25 কেজি। দাম যখন 80 টাকা যোগানের পরিমাণ ছিল 25 কেজি যা এ বিন্দুতে মিলিত হয়েছে। দাম যখন 70 টাকা তখন যোগানের পরিমাণ হলো 20 কেজি যা বি বিন্দুতে মিলিত হয়েছে। দাম যখন 60 টাকা তখন যোগানের পরিমাণ হলো 15 কেজি যা সি বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই যে এ বি সি যোগ করে যে রেখাটি পেলাম এটাই হলো যোগান রেখা আর সাপ্লাই কার্ভ অর্থাৎ যোগান রেখা। এই চিত্রের ব্যাখ্যাটা কিভাবে দেব বা এই যে যোগান রেখার ব্যাখ্যাটা কিভাবে দেব, তাহলে এখানে তোমাকে আবার লিখতে হবে যে চিত্রের ব্যাখ্যা। তো চিত্রের ব্যাখ্যা দিয়ে লিখবে চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে পেয়ারার দাম দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে পেয়ারার যোগানের পরিমাণ দেখানো হয়েছে। তো দাম যখন 80 টাকা তখন বিক্রেতার যোগানের পরিমাণ ছিল 25 কেজি যা এ বিন্দুতে মিলিত হয়েছে। দাম যখন 70 টাকা তখন বিক্রেতার যোগানের পরিমাণ ছিল 20 কেজি যা বি বিন্দুতে মিলিত হয়েছে। দাম যখন হ্রাস পেয়ে 60 টাকা হলো তখন বিক্রেতার যোগানের পরিমাণ হলো 15 কেজি যা সি বিন্দুতে যুক্ত হয়েছে। এ বি সি যোগ করে যে রেখাটি তৈরি হলো এটাই হলো যোগান রেখা। এইভাবে তুমি ব্যাখ্যা করবে সুন্দরভাবে, তাহলে তুমি এখানে পূর্ণ নম্বর পাবে। তাহলে আমার হয়ে গেল তৃতীয় নাম্বার শিরোনাম বা তৃতীয় যে ধাপটা, তৃতীয় সংকেত, এটা আমি আলোচনা করে দিলাম তোমাদের। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের চতুর্থ যে ধাপ রয়েছে বা সংকেত রয়েছে, এই সংকেতটা যেখানে পেয়ারা বাজারের ভারসাম্য বিশ্লেষণ করতে হবে এবং চাহিদা এবং যোগানের ভিত্তিতে উদ্দীপকের আলোকে। এই জন্য আমি লিখে নিয়েছি উদ্দীপকের আলোকে চাহিদা ও যোগানের ভিত্তিতে নিম্নে সূচি তৈরি করা হলো। তাহলে চাহিদা এবং যোগানের ভিত্তিতে সূচি তৈরি করব। এই সূচির ভিত্তিতে আমরা ভারসাম্যের একটি চিত্র দিয়ে ব্যাখ্যা করে দেখাবো। তাহলে প্রথমে আমরা উদ্দীপকের আলোকে এই সূচিটা তৈরি করি। তো এখানে আমি দিয়েছি পেয়ারার দাম, পেয়ারার চাহিদার পরিমাণ, পেয়ারার যোগানের পরিমাণ আর ভারসাম্য অবস্থা। তো পেয়ারার দাম কত? প্রথমে আমি ধরলাম দাম হচ্ছে 80 টাকা, 60 টাকা আর 70 টাকা আর 60 টাকা। দাম যখন 80 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল 15 কেজি। রমিজের চাহিদার পরিমাণ ছিল 15 কেজি, কিন্তু একজন বিক্রেতা, যে পেয়ারার বিক্রেতা, সে 25 কেজি বিক্রি করতে চেয়েছিল। তাহলে 25 কেজি হচ্ছে যোগান। এখানে আমরা দেখতে পাই যে চাহিদার থেকে যোগান বেশি রয়েছে। তো বাজারে এই যে চাহিদা, এই চাহিদা থেকে যোগান বেশি রয়েছে, তাহলে বাজারের ভারসাম্য হয়নি। ভারসাম্য হতে হলে চাহিদা এবং যোগান সমান হতে হবে। এখানে দেখা যাচ্ছে 80 টাকা দামে চাহিদা 15 কেজি, কিন্তু বাজারে যোগান 25 কেজি, অর্থাৎ বাজারে এখানে অতিরিক্ত দ্রব্য সরবরাহ রয়েছে।
কত কেজি অতিরিক্ত দ্রব্য সরবরাহ রয়েছে? 10 কেজি দ্রব্য অতিরিক্ত বাজারে সরবরাহ করা হয়েছে বা যোগান রয়েছে, এটি অবিকৃত থেকে যাচ্ছে বাজারে। তো বাজারে যখনই অবিকৃত থেকে যায় 10 কেজি পেয়ারা, তখন এটা বাজারের ভারসাম্য অবস্থা না। এবার আমরা দেখি 70 টাকা দামে রমিজের পেয়ারার চাহিদার পরিমাণ কত। রমিজের পেয়ারার চাহিদার পরিমাণ হচ্ছে 20 কেজি, আর বিক্রেতা 70 টাকা দামে বাজারে যোগানও দিতে চায় বা যোগান দেয় 20 কেজি। তাহলে চাহিদা এবং যোগানের পরিমাণ এখানে সমান। তো চাহিদা এখানে ডি চাহিদা, আর যোগান বলতে আমি এস ধরেছি। চাহিদা এবং যোগান এখানে সমান। তো বাজারে যদি 70 টাকা দামে চাহিদাও যা রয়েছে, বাজারে যোগানও তাই রয়েছে, তাহলে বাজারে সকল দ্রব্য বিক্রি হয়ে যাবে। তো বাজারে সকল দ্রব্য যখন বিক্রি হয়ে যাবে, চাহিদা এবং যোগান যখন সমান হয়ে যাবে, তখন এটাকেই বলা হয় বাজার ভারসাম্য, যেখানে বাজারে অতিরিক্ত দ্রব্য সরবরাহ নেই, আবার অতিরিক্ত অভাবও নেই। তাহলে বাজারেও দ্রব্যের অভাব নেই, আবার অতিরিক্ত সরবরাহ নেই, চাহিদা এবং যোগান সমান রয়েছে। এটাকে বলা হয় বাজার ভারসাম্য চাহিদা এবং যোগানের ভিত্তিতে। তৃতীয় যে দামটা রয়েছে, সেখানে 60 টাকা দামে এই দাম যখনই হ্রাস পাবে, তখনই একজন চাহিদাদার, অর্থাৎ যে দ্রব্য কিনতে চাই, তার কিন্তু চাহিদা বেড়ে যাবে। দাম কমেছে, চাহিদা এখানে রমিজের 25 কেজি, কিন্তু যে যোগানদার, অর্থাৎ যে যোগান দেয়, দ্রব্য সরবরাহ করে, সে কিন্তু কম দামে কম সরবরাহ করতে চাইবে। এই জন্য সে সরবরাহ করে 15 কেজি। এখানে দেখা যাচ্ছে যে চাহিদা থেকে যোগান কম, অর্থাৎ চাহিদা বেশি, অর্থাৎ কম দামে চাহিদা বেশি থাকে, যোগান কম থাকে। আর বেশি দামে যোগান বেশি থাকে, চাহিদা কম থাকে। তাহলে দাম যখন বেশি হয়, তখন চাহিদা ও যোগানের মধ্যে একটি অভারসাম্য হয়। কী অভারসাম্য? সেখানে চাহিদা বেশি আর যখনই দাম বেশি থাকে, তখনই একটি অভারসাম্য সৃষ্টি হয়, যেখানে যোগান বেশি থাকে, চাহিদা কম থাকে। আবার দাম যখন কম থাকে, তখন চাহিদা বেশি হয়, যোগান কম থাকে। আর একটি ভারসাম্যপূর্ণ দামে চাহিদা এবং যোগান সমান থাকে এবং বাজারে একটি ভারসাম্য তৈরি হয়। তাহলে তুমি এখানে কি করবে? আগে একটি সূচির ব্যাখ্যা দিবে, এভাবে যে 80 টাকা দামে চাহিদা 15 কেজি আর যোগান 25 কেজি, যেখানে বাজারে অতিরিক্ত দ্রব্য সরবরাহ রয়েছে কিন্তু ক্রেতা নেই, অর্থাৎ 10 কেজি পেয়ারা উদ্বৃত্ত থেকে যায় বাজারে, এই জন্য এখানে বাজার ভারসাম্য হয় না। দ্বিতীয় নম্বরে ব্যাখ্যায় লিখবে 70 টাকা দামে পেয়ারার চাহিদা থাকে 20 কেজি আর পেয়ারার যোগানও থাকে 20 কেজি। এখানে বাজারের ভারসাম্য হয়, কারণ হলো চাহিদা এবং যোগান সমান। চাহিদা যোগান যদি সমান হয়, তাহলে ওই দামে চাহিদা যোগানের একটি ভারসাম্য তৈরি হয়। এরপরে তৃতীয় যে ব্যাখ্যাটা লিখবে যে 60 টাকা দামে পেয়ারার চাহিদা রয়েছে 25 কেজি, কিন্তু যোগান রয়েছে 15 কেজি। অর্থাৎ দাম হ্রাস পাওয়াতে চাহিদা বৃদ্ধি পেয়েছে, কিন্তু যোগান কম হয়েছে। অর্থাৎ অতিরিক্ত 10 কেজি পেয়ারার চাহিদা রয়েছে। অতিরিক্ত 10 কেজি পেয়ারার চাহিদা থাকলেও বাজারে সরবরাহ না থাকায় এখানে বাজারের ঘাটতি রয়েছে। তাহলে এখানে বাজারের ঘাটতি রয়েছে, চাহিদা বেশি, যোগান কম, তাহলে বাজারের ঘাটতি রয়েছে। আর প্রথম যেটা ছিল যে চাহিদা কম, যোগান বেশি, এখানে বাজারের উদ্বৃত্ত রয়েছে, অর্থাৎ বিক্রি হচ্ছে না, চাহিদা কম, যোগান বেশি। তাহলে আমরা দেখতে পাই যে প্রথমে বাজারের উদ্বৃত্ত থাকে পেয়ারা, আর তৃতীয় নাম্বারে যেটা হয় যে বাজারের অবিকৃত এখানে দ্রব্যের চাহিদা বেশি থাকার কারণে যোগানের স্বল্পতা রয়েছে, অর্থাৎ ঘাটতি রয়েছে। আর 70 টাকা দামে চাহিদা এবং যোগানের সমান হওয়ার কারণে এটা বাজার ভারসাম্য সৃষ্টি হয়েছে। এই ব্যাখ্যাটা লেখার পরে আমরা কি করব? একটি চিত্র উপস্থাপন করব, ভারসাম্যের একটি চিত্র। তো আমরা এখন সেই ভারসাম্যের চিত্র অঙ্কন করে দেখি। এই চিত্র ভূমি অক্ষে পেয়ারার পরিমাণ আর লম্ব অক্ষে দাম। এখানে দেখো ভূমি অক্ষে চাহিদা বা যোগান নির্দিষ্ট করে লিখিনি, কারণ ভূমি অক্ষে চাহিদা এবং যোগান উভয়টিই দেখাবে, আর লম্ব অক্ষে পেয়ারার দাম। তো ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের উভয় পরিমাণ, মনে রাখবে ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের উভয় পরিমাণ, চাহিদার পরিমাণও ভূমি অক্ষে, যোগানের পরিমাণও ভূমি অক্ষে, আর লম্ব অক্ষে হচ্ছে দাম। তাহলে এই সূচির ভিত্তিতে আমি কি করব? এখানে বাজার ভারসাম্যের একটি চিত্র অঙ্কন করে দেখাবো তোমাদের। তো এখন দেখো প্রথমে কত দাম? 80 টাকা দাম।
80 টাকা দামে চাহিদার পরিমাণ কত? চাহিদার পরিমাণ 15 কেজি। তো প্রথমে আমি চাহিদা দেখাই যে দাম 80 টাকা, 80 টাকা দামে চাহিদার পরিমাণ 15 কেজি। তো আমি এখানে একটি এ বিন্দু দিলাম, যে এ বিন্দু, এই বিন্দুতে আমি দেখতে পেলাম যে চাহিদার পরিমাণ 80 হয়েছে, 80 টাকা দামে চাহিদার পরিমাণ হয়েছে 15 কেজি। তো চাহিদার পরিমাণ যখন 15 কেজি হয়েছে, এই 80 টাকা দামে বাজারে যোগানের পরিমাণ কত ছিল? 80 টাকা দামে যোগানের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, বাজারে যোগানের পরিমাণ এই যে 25 কেজি। আমি এখানে একটি বি বিন্দু দিলাম। তাহলে দেখো, এই যে এখান থেকে, এই যে এ থেকে বি পরিমাণ, যে বিন্দুটা এ থেকে বি বিন্দু, এই যে 80 টাকা দামে চাহিদা হয়েছে 15 কেজি, কিন্তু যোগান 25 কেজি। তাহলে এর মাঝে কত আছে? 10 কেজি। এই 10 কেজি অতিরিক্ত রয়েছে বাজারে, যে যোগান বেশি কিন্তু চাহিদা কম, অর্থাৎ বাজারে বিক্রি হয়নি। তাহলে এই অবস্থা কি আছে? এটা চাহিদা থেকে যোগান বেশি, এ থেকে বি পরিমাণে এটা চাহিদা থেকে যোগান বেশি রয়েছে, তাহলে এটা বাজার ভারসাম্য হয়নি। এরপরে দ্বিতীয় নাম্বারে যেটা আছে যে 70 টাকা দামে, 70 টাকা দামে চাহিদা কত? 20 কেজি। তাহলে 70 টাকা দামে চাহিদা হলো 20 কেজি। তো চাহিদা যদি 20 কেজি হয়, আমি এখানে একটা ই বিন্দু দিলাম। 70 টাকা দামে চাহিদা 20 কেজি, আবার যোগান কত? 70 টাকা দামে চাহিদা 20 কেজি, যোগানও 20 কেজি। তাহলে যোগানও 20 কেজি। তো একই বিন্দুতে চাহিদা এবং যোগান সমান, অর্থাৎ এই বিন্দুতে চাহিদা এবং যোগান সমান 70 টাকা দামে। তাহলে এটি হচ্ছে বাজার ভারসাম্যর বিন্দু, যেখানে চাহিদা এবং যোগান সমান। তৃতীয় যে দামটা রয়েছে 60 টাকা, 60 টাকা দামে চাহিদার পরিমাণ কত? 25 কেজি। 60 টাকা দামে চাহিদার পরিমাণ, এই যে 60 টাকা, 60 টাকা দামে আমি দেখতে পাই যে 60 টাকা দামে চাহিদার পরিমাণ কত? এই যে 25 কেজি। তাহলে আমি এখানে একটি বিন্দু দিলাম, সি বিন্দু। তাহলে চাহিদার পরিমাণ, দাম যখন হ্রাস পেয়েছে তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ চাহিদা হচ্ছে এখন 25 কেজি, কিন্তু যোগান কত? যোগান 15 কেজি। তাহলে এই 60 টাকা দামে যোগানের পরিমাণ, এই যে এই বিন্দু, 15 কেজি। তাহলে এখানে আমি দিলাম এফ বিন্দু দিলাম, এফ বিন্দু। তাহলে দেখো যে বিন্দু, এখানে যে কোনো একটি সিম্বল তুমি ইউজ করতে পারো। আমি দিয়েছি এখানে এ বি সি এফ, কারণ যে ডি এখানে রয়েছে এই জন্য দিয়েছি। এখন দেখো, এই যে এফ থেকে সি পরিমাণ, এটা কি হয়েছে? এটা চাহিদা বৃদ্ধি, এখানে চাহিদা বেশি, কম দামে এই যে 25 কেজি চাহিদা, কিন্তু যোগান কত? যোগান হচ্ছে 15 কেজি। তাহলে এখানে যে অবস্থা হয়েছে, এখানে চাহিদা বেশি হয়েছে যোগান থেকে। তাহলে এখানে চাহিদা যদি বেশি হয় তাহলে এখানে বাজার ভারসাম্য হয় না, কিন্তু এই বিন্দুতে কি আছে? চাহিদা এবং যোগান সমান। এখন আমি কি করব? চাহিদাগুলো যোগ করব এবং যোগানগুলো যোগ করব। আমরা প্রথমে দেখলাম চাহিদা কত কেজি আছে? 15 কেজি, 20 কেজি আর 25 কেজি। তাহলে চাহিদার কোনটা হবে? এই যে এই রেখাটি এ, ই আর সি, এটি হলো তাহলে এ, ই আর এই সি, এই বিন্দু যোগ করে আমি পেলাম চাহিদা রেখা। আর যোগান রেখা কত হবে? যোগান রেখা শুরু হবে 25 থেকে, যোগান হচ্ছে 25, 20 আর হচ্ছে 15। তাহলে যোগান হচ্ছে এই যে এখান থেকে 25, এটা 20, এ হলো 15, যোগ করে এটি হলো যোগান রেখা। তাহলে আমরা এই যে ই বিন্দুতে দেখলাম চাহিদা এবং যোগান সমান, এটাই হলো বাজার ভারসাম্য। এখানে আমি ব্যাখ্যা লিখতে পারি এভাবে: ভূমি অক্ষে পেয়ারার পরিমাণ আর লম্ব অক্ষে দাম। দাম যখন 80 টাকা, তখন পেয়ারার চাহিদা হলো 15 কেজি, যা এ বিন্দুতে মিলিত হয়েছে। 80 টাকা দামে পেয়ারার যোগানের পরিমাণ হচ্ছে 25 কেজি, যা বি বিন্দুতে মিলিত হয়েছে। এ ও বি এই দুইটার বিন্দুর পার্থক্যের কারণে এখানে চাহিদা বেশি এবং যোগান কম হয়, এখানে বাজার ভারসাম্য সৃষ্টি হয় না। আবার দাম যখন 70 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 20 কেজি, যোগানের পরিমাণ 20 কেজি, যা ই বিন্দুতে মিলিত হয়েছে। যেখানে চাহিদা এবং যোগান সমান হয়, এখানে বাজার ভারসাম্য সৃষ্টি হয়েছে। দাম যখন 60 টাকা, তখন চাহিদার পরিমাণ 25 কেজি, কিন্তু যোগানের পরিমাণ 15 কেজি, অর্থাৎ যোগান কম আর চাহিদা বেশি। তো যোগান কম, চাহিদা বেশি মানে বাজারে কী হয়েছে? দ্রব্যের অভাব রয়েছে। তো আমরা এই যে এফ থেকে সি যে বিন্দুটা পেলাম, এই দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে চাহিদার পরিমাণ বেশি রয়েছে।
এখন চাহিদার ক্ষেত্রে আমরা এ ই সি যোগ করে যে রেখাটি পেলাম এটা হলো চাহিদা রেখা, আর বি ই এফ বিন্দু যোগ করে যে রেখাটি পেলাম যোগান রেখা। ই বিন্দুতে চাহিদা এবং যোগান উভয় মিলিত হয় 70 টাকা দামে 20 কেজি চাহিদা এবং যোগান, এটাই হলো বাজার ভারসাম্য। এভাবেই ব্যাখ্যা করলে সুন্দরভাবে তোমার এটি উপস্থাপন হবে এবং পরিপূর্ণ নম্বর তুমি পেয়ে যাবে। আর যদি তুমি অন্যের লেখা কপি করে লিখো তাহলে এটার নম্বর কম পাবে এবং নিজস্বতা বজায় থাকবে না। এই জন্য এটা বুঝে নিয়ে নিজস্বতা বজায় রেখে লিখতে হবে, তাহলে তোমার দুটি কাজ হবে এখানে, একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি হবে, আর 2 নম্বরে যে কাজটি হবে সেটা হলো যে তোমার শর্ট সিলেবাসের মধ্যে এই অধ্যায়টা রয়েছে, তুমি ভালো করে এটা যদি লিখো বুঝে বুঝে তাহলে তোমার পড়াটাও হয়ে যাবে, পরীক্ষার জন্য কাজে দিবে। তাহলে ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আমার ক্লাস নিয়মিত পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আল্লাহ হাফেজ।